স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 5 সাংবাদিক নিহত। পরেই জানিয়ে দিব স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 16 জন। আরও জানাবো অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। আর সর্বশেষে জানিয়ে দিব অবশেষে সেই ভোলে বাবার দুঃখ প্রকাশ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা ও বিমান হামলায় গত 24 ঘন্টায় অন্তত 5 সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিন গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, পৃথক হামলায় নুসিরাতের শরণার্থী শিবিরে 3 জন ও গাজা সিটিতে 2 জন গণমাধ্যম কর্মী নিহত হন। গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় এই নিয়ে অন্তত 158 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। নুসিরাতে নিহতরা হলেন প্যালেস্তাইন মিডিয়ার এজেন্সি আমজাদ জাহজা ও রিজিক আবু আশকিয়ান এবং গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাবান। নিহত জাহজাকে বিয়ে করেছিলেন আবু দাবান। এই হামলায় তার সন্তানসহ অন্তত 10 জন মারা গিয়েছেন। এর আগে শুক্রবার গাজার পার্শ্ববর্তী শহর দারাজে ফিলিস্তিনি সাংবাদিক সাদি মাদুখ ও আহমদ শুক্কুর নিহত হয়েছিলেন। মাদুখ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তার প্রাণ হারান। নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন প্রোটেক্ট জার্নালিস্টের গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের একটি ডাটাবেজ রয়েছে, যার হিসেবে 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে 5 জুলাই পর্যন্ত নিহত 108 জন গণমাধ্যম কর্মীর নাম তুলেছে সংস্থাটি। 1992 সালে সংস্থাটি তথ্য সংগ্রহ শুরু করে। তারপর থেকে বর্তমান সময়কে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করেছেন তারা। এর আগে গত জানুয়ারিতে খান ইউনিসের ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হন আল জাজিরার সাংবাদিক হামজা দাহুদা। তিনি গাজার আল জাজিরার ব্যুরোর প্রধান ওয়ায়েদুল দাহুদার বড় ছেলে। তার আগে গত বছর ডিসেম্বরে দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ওয়াইল আহত হন। সে সময় তার ক্যামেরা পার্সন সামের আবুদাকে নিহত হন। দ্য গার্ডিয়ান পত্রিকার জুন মাসের এক প্রতিবেদন অনুসারে অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় হামাসের সঙ্গে যুক্ত গণমাধ্যম আল আকসা নেটওয়ার্কের অন্তত 23 জন কর্মী নিহত হয়েছেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো 12 জন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, ভবনটিতে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF বলছে, তারা আল জাউনি স্কুল এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী আস্তানায় হামলা করেছে। এদিকে ক্যাম্পের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় ক্ষতিগ্রস্ত নুসিরাত স্কুলের একটি ভিডিওতে দেখা যায় ধুলো ও ধ্বংসস্তূপে ঢাকা ওই এলাকা। ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা চিৎকার করছে যখন তারা আহতদের সাহায্য করতে দৌড়চ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত স্কুলটির উপরের তলাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রায় 7,000-এর মতো মানুষ ওই ভবনটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিলেন। একজন নারী বার্তা সংস্থা AFP কে বলেছেন, ভবনটিতে আঘাত হানার সময় কিছু শিশু কোরআন পাঠ করার সময় মারা গেছে। এই নিয়ে চতুর্থবারের মতো ইসরায়েল কোনো সতর্কতা ছাড়া স্কুলকে লক্ষ্যবস্তু করেছে। একটি স্থানীয় সূত্র জানিয়েছে, লক্ষ্যবস্তু ছিল একটি কক্ষ যা হামাস পুলিশ ব্যবহার করছে বলে দাবি ইসরায়েলের। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় 1200-র মতো ইসরায়েলি। ওই দিন 2 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীটি। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনাও। ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত 38,098 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 87,705 জন। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলেও ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যে অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিল দেশটির নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন। সদ্যই বিদায় নেওয়া ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার এমন উদ্যোগ নিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অভিবাসন প্রত্যাশীরা যেন ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ না করে সেজন্য এমন একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু এটি কোনো কার্যকর ব্যবস্থা হবে না বলে জানিয়েছেন স্টারমার। স্থানীয় সময় শনিবার 6 জুলাই স্টারমার এই ব্যাপারে বলেছেন, শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে।
অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না। আমি এ ধরনের প্রতারণা কৌশল অব্যাহত রাখব না, যেটি কোনো কাজে দেয় না। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, যেসব অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র 1%। আর এই বিষয়টি খুব ভালো করেই জানে গ্যাংয়ের সদস্যরা। এই কারণে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসার অব্যাহত রেখেছে তারা। চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত এই আইনটি পাশ করা হয়। ওই সময় বলা হয় অভিবাসন প্রত্যাশীদের জন্য রুয়ান্ডা একটি নিরাপদ দেশ হবে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মানবিক দিক বিবেচনা করলে রুয়ান্ডা পরিকল্পনা একটি অবৈধ পরিকল্পনা। কিন্তু আদালতকে টপকে ঋষি সুনাক পার্লামেন্টে আইনটি পাশ করান। এরপর মে মাস থেকে অভিবাসন প্রত্যাশীদের আটকে ধরপাকড় শুরু হয়। এদিকে অবশেষে সেই ভোলে বাবার দুঃখ প্রকাশ। গত মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত 121 জনের মৃত্যুর ঘটনায় অবশেষে আলোচিত ধর্মগুরু ভোলে বাবা ভিডিও বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন। গত 2 জুলাই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। তবে ঘটনার 4 দিন পর এক ভিডিও বার্তায় ভোলে বাবাকে দেখা যায়। শনিবার সকালে ভোলে বাবার একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়, যেখানে তিনি পদদলনের ঘটনায় গভীরভাবে ব্যথিত হয়েছেন বলে জানান। তিনি বিশ্বাস করেন দোষীদের শাস্তি হবে। পদদলনের পর এই প্রথমবার এই বিষয়ে কথা বললেন ভোলে বাবা। কয়েকটি ভারতীয় সম্প্রচার মাধ্যমে তার ভিডিও বার্তা প্রচারিত হয়, যেখানে তিনি ঈশ্বরের কাছে এই কষ্ট সহ্য করার শক্তি প্রার্থনা করেন। তবে ভিডিও বার্তা প্রকাশিত করলেও তিনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। ভোলে বাবা লুকিয়ে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী এপি সিং জানান, তার মক্কেল জনগণের থেকে লুকিয়ে নেই, তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। ভোলে বাবার সাধুসঙ্গ আয়োজনের প্রধান দায়িত্বে থাকা দেবপ্রকাশ মধুকর শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এপি সিং দেবপ্রকাশের আইনজীবী হিসেবেও কাজ করছেন এবং আত্মসমর্পণের খবর সাংবাদিকদের জানিয়েছেন। দেবপ্রকাশকে প্রধান আসামি করে পুলিশ থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য 1 লাখ রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। গত মঙ্গলবার 2 জুলাই বিকেলে হাতরাস জেলার রতিভানপুর গ্রামে আয়োজিত সাধু সঙ্গে 80,000 মানুষের অনুমতি থাকলেও সেদিন প্রায় 2.5 লাখ গ্রামবাসী অংশ নিয়েছিলেন। ভোলে বাবার আসল নাম সুরাজ পাল। তিনি উত্তরপ্রদেশের ইটাই জেলার বাহাদুর নাগরীর গ্রামের বাসিন্দা। পুলিশের হেড কনস্টেবল হিসেবেও কর্মরত ছিলেন তিনি। 1999 সালে সরকারি চাকরি ছেড়ে ধর্মকর্মে মন দেন এবং নিজের নাম পরিবর্তন করেন ভোলে বাবা নামে।